বিএনপি আসুক, আলটিমেটলি ধরে নিতে হবে যে 5 বছর থাকবে। তো 5 বছর থাকলে কিন্তু তারা 5 বছর আবার ক্ষমতার বাইরে থাকতেছে। এটা তাদের একটা দুশ্চিন্তার কারণ হতে পারে যে একবারে তো আউট হয়েই গেলাম 2024-এ, আরও যদি 5 বছর বাইরে থাকতে হয় তাহলে আমার দলের অস্তিত্বটা কি অবস্থায় যাবে ঠিক জানি না। সুতরাং তারা কিছু একটা বানচাল করার চেষ্টা করতে পারে এবং তার সিমটমও আছে। সিমটমটা আপনাকে বলি, ধরেন বিএনপি তো নির্যাতিত হয়েছে, অনেক মামলা মোকদ্দমা খাইছে, প্রায় 1 লক্ষ মামলা, এগুলো আমি অনেক টকশো করছি, 40 লক্ষ আসামি। তারপরে এটাও বলছি বিএনপি এটা প্রতিবাদ করতে পারলো না কেন, সেগুলোও বলছি, সেটা ভিন্ন কথা। জামাতও নির্যাতিত, তাহলে আলটিমেটলি কিন্তু আবার এনসিপিও কিন্তু কি বলে শেখ হাসিনা বিরোধী, মানে এরা তো সবাই শেখ হাসিনার বিরোধী, এতে তো কেউ ডাউট নাই। তো সেক্ষেত্রে সে তো চাইবেই যে আমার বিরোধী কেউ না আসুক, কিন্তু সন্দেহের জায়গা কোথায়? আপনি আব্দুল মোমেন, সে 8 মাস পর দেশ থেকে পালাইছে, আপনি জানেন তো বোধহয়, ফেসবুকে দিচ্ছে সে তার স্টেটমেন্ট। সেখানে সে কি বলছে? আমি 6 বার সিম বদল করছি, 5 বার বাসা বদল করছি, এবং আমি আমার পরচুলা সরাই ফেলছে, একটু দাঁড়িয়েও রাখছে। সবশেষে সে প্রশাসনের সহযোগিতায় বেরোইছে। তার মানে কি, প্রশাসন এই যে 6 বার সিম পাল্টাইছে, 6 বারই তারা নাম্বার জানতো, 5 বার বাসা পাল্টাইতে 5 বারই নাম্বারটা, বাসার ঠিকানা জানতো, তা নাহলে গাইড করলো কেমনে? শেষ পর্যন্ত বলে তার মানে কি? তার মানে হচ্ছে এই প্রশাসনের সাথে ফেসিজমের যে শক্তি, যে লোকজন, তাদের এখনও যোগাযোগ আছে। সেটা যদি আপনি চিন্তা করেন, তাতে আপনি দুশ্চিন্তার কোনো কারণ নাই। এবং আমার কাছে মনে হয় এই আশঙ্কা থেকেই হয়তো তারেক রহমান সাহেব বলছে যে তাহাজ্জুদের নামাজ পড়া, ফজর নামাজ দরকার হলে গিয়া তোমরা সেন্টারে পড়বা, সেন্টার পাহারা দিবা। একই কথা ইনডাইরেক্ট জামাতের তরফ থেকে বলা হয়েছে। মানে এই যে সেন্টার পাহারা দেওয়ার বিষয়টা আসছে, এটার মানে হচ্ছে যে প্রশাসন নিয়ে হয়তো একটা দুশ্চিন্তার কারণ থাকতেও পারে। তা নাইলে আপনি সেন্টার পাহারা দিবেন কেন? এটা গেল 1 নম্বর। 2 নম্বর হলো, এই সেন্টার পাহারা দেওয়ার ক্ষেত্রে নৈতিক দায়িত্ব তো প্রশাসনের। প্রশাসন মিনস ইসির আন্ডারেই এই প্রশাসন। ইসি কি এ পর্যন্ত একবারও বলছে যে না আপনাদেরকে সেন্টার পাহারা দিতে হবে না, আমরা শান্তি? সেই চ্যালেঞ্জটাও কিন্তু করতে পারে নাই। অথচ তাদের নৈতিক দায়িত্ব, কেন আপনারা ফজর নামাজ পড়ে আসবেন? আপনারা জাস্ট এসে আসবেন, ভোট দিবেন, নিরাপত্তার সাথে ভোট দিয়ে চলে যাবেন। ওই কথাটা কিন্তু বলতে পারেনি। এই যে বলতে পারেনি, সেটা কিন্তু আপনার টু সাম এক্সটেন্ট দুশ্চিন্তার কারণ। আমি যদি ইসি হইতাম তাহলে তো আমি এই কথা বলতাম, না পারলে বলতাম না পারলে বলতাম। আচ্ছা, এবার আসেন, আবার একটা কথা আসছে কি, যে নির্বাচনটা নিরপেক্ষ করার ক্ষেত্রে কিন্তু, বা সুন্দর নির্বাচন করার ক্ষেত্রে 2টা দলেরও ভূমিকা আছে। 2টা দলের কিন্তু মারাত্মক ভূমিকা আছে। কেন বলি? অতীত রেকর্ড মোতাবেক যে ভোটার যে তালিকা বা ভোটারের যে সংখ্যা, তাতে তাদের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা মোটামুটি বোঝা যায় রেকর্ড মোতাবেক। আজকে রয়টার্স তো তাই বলছে। আচ্ছা, আর জামাত এনসিপি মিলে তারা হয়তো তাদের মরণ কামড় দিবে, কারণ মাঠে তো আওয়ামী লীগ নাই। সুতরাং এটা একটা সুযোগ, এবং তার হারানোর ভয়, আর তাদের হারানোর ভয় নাই, বরং কিছু পাওয়ার ভয়। আর এদের হারানোর ভয় এদের জন্য হবে দুঃখজনক। সুতরাং তারাও তো থাকা উচিত। এই সব কিছু মিলে যদি এই 2টা দলের উপরে যথেষ্ট দায়িত্ব আছে একটা সুন্দর নির্বাচন তুলে আনার। কেন? যদি কোনো কারণে এই নির্বাচনটা, আল্লাহ মাফ করুক, আমি বলছি না, বানচাল হয়ে যায়, তাহলে হি উইল বি এ বিগ লুজার। তো নির্বাচন তো পাচ্ছি না, এটা একটা বড় ক্ষতি হবে। 2 পক্ষে তো লুজার হওয়ার সম্ভাবনা আছে। 2 পক্ষে লুজার হলেও তো তার চান্সটা আমি অন্য হিসাবে বলছেন, উনি বুঝছেন। তো আমার কথা 2 পক্ষই লুজার হবে, বা সোজা বাংলা। তো 2 পক্ষই যদি লুজার হয়, 2 পক্ষেরই নৈতিক দায়িত্ব নির্বাচন তুলে নেওয়ার সুন্দরভাবে। আরেকটা ব্যাপার, এই যে বলছে কোনো একটা সেন্টারে মব হইলে আপনার পুরো আসন কেন, এটা তো আমি বলবো ওনাদের দোষ আছে। কারণ এইগুলো যখন করে, আরপিও যখন হয়, তখন ওনারা তো টাইম টু টাইম সব কিছু জানেন। ওনাদের বলা উচিত ছিল যে একটা সেন্টারে গন্ডগোলের জন্য যদি আপনি পুরো মবটা বাতিল করেন, মানে পুরো আসনটারে যদি বাতিল করেন, তাইলে পরে কি হয় যে আপনি 300 সিটে যদি 300 সেন্টার চুজ করে নেন, আর প্ল্যান্ড হয়তো যদি আপনি একটু করে মব করেন, আর সেই গ্রাউন্ডে যদি বাদ দিয়ে দেন, নির্বাচনটা বানচাল হওয়ার সম্ভাবনা আছে। কি আমি কি ভুল বললাম? আপনি একটা সেন্টারে গন্ডগোল যদি পুরো আসন স্থগিত করে দেন, তাহলে তো 300 সেন্টার চুজ করলেই হয়, যদি প্ল্যান করে কেউ। সেটা ওনাদের চ্যালেঞ্জ করা উচিত ছিল 1 নম্বর। পাশাপাশি যদি ভালো দিক দেখেন, তাহলে সেটা কি, হয়তো ভাবছে বিএনপি ভালো দল, জামাত ভালো দল, কেউ মারামারি কাটাকাটি করবে না, সুতরাং মব হবে না, সেই চিন্তা করলে ভালো। কিন্তু আমরা সেই জায়গায় কি পৌঁছেছি? আরেকটা জায়গায় যাই, 8,000 সেন্টার ঝুঁকিপূর্ণ, আপনি বলছেন অনেক ঝুঁকিপূর্ণ হলো 8,000, কম ঝুঁকিপূর্ণ আরো 16,000, টোটাল 24,000। তো 42,000-এর মধ্যে 24,000 যদি রাফলি ঝুঁকিপূর্ণ হয়, এটা তো আপনার প্রশাসন জানতেছে। আমি প্রশাসন মিনস ইসি, কারণ এখন প্রশাসন ইসির আন্ডারে। তাহলে তো একটা তালিকা করা উচিত, এবং তালিকা করে আমাদের জানানো উচিত
বিএনপিকে জানাবে, জামাতকে জানাবে, আমাদেরকে জানাবে, এবং আমরা খবর রাখবো। তুমি যেহেতু অ্যাডভান্স জানতে পারতেছো 8,000 ঝুঁকিপূর্ণ, আরো 16,000 কম ঝুঁকিপূর্ণ, সুতরাং ওইটা তুমি যদি প্রোটেকশন না দিতে পারো আর গ্যাঞ্জাম হয়, তখন তুমি বইলা পার পাইবে না যে আমি তো আগে জানাই দিছি। নো, ইট ইজ নট ইউর ডিউটি। যাতে এইটা ঝুঁকিপূর্ণতে ঝুঁকি মুক্ত করার দায়িত্ব সরকার। দেখেন এই প্রশ্নগুলো আসলে আমি একটু জটিলতায় পড়ি। কেন জানেন? সে একজন জামাতের লোক। এখন আজকে এই প্রশ্ন করলে একটা জামাতের লোক থাকলে বিষয়টা ভালো হইতো। এখন আমি যদি ইন জেনারেল বলি, এটা যদি সে ইন্টেনশনালি ভোটের জন্য দিয়ে থাকেন, কাজটা সঠিক করেননি, কাজটা সঠিক করেন নাই। আমি ভিডিওটা দেখছি, কিন্তু আপনি যেভাবে বলছেন আমি ওইভাবে মনোযোগ দিয়ে দেখি নাই। কারণ কি, ইট ইজ নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট। আমি তো ইম্পর্টেন্টটা দেখবো। বাট এটা যদি সে নির্বাচনে ভোটের জন্য দিয়ে থাকেন, ইট ইজ নট ফেয়ার, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, ভোটে কিন্তু আমরা সবাই টাকা ব্যয় করি। এটা প্রকাশিত থাকুক আর অপ্রকাশিত থাকুক, টাকা ব্যয় হয়। আমরা শুনি যে ঢাকা শহরে একটা এমপি ইলেকশন করতে গেলে 25 কোটি টাকা খরচ হয়। টাকাটা খরচ হয় কোথায়? সুতরাং এরকম খাত আছে দেয়ার। এখন আপনি বাংলাদেশের যে ট্রেন্ড, আপনি যদি আমাকে বলেন যে আপনি কি টাকা দেওয়াটা পছন্দ করেন, আমি করবো না। কেন করবো না? কেন করবো না? নাম্বার 1, আই ডোন্ট হ্যাভ দ্যাট অ্যাবিলিটি। আমি যদি কালকে আমার ইলেকশন করতে বলে আমি 25 কোটি টাকা ব্যয় করতে পারবো না। সুতরাং আমি ন্যাচারালি থাকবো যে আমি এটা সমর্থন করি না। আর পয়সা থাকলে আমি যে কারে দিব না দিব আমি ঠিক জানি না। বাট আচরণ বিধিতে যদি এটা থেকে থাকে যে কিন্তু সে ভোটের জন্য চাইছে কিনা, কেউ কেউ বলছে হ্যাঁ যে তার হাতে লিপলেট ছিল, আর এই টাইমে দেওয়ার মানে হচ্ছে উইথ দ্য ইন্টেনশন অফ গেটিং ভোট। এটা তো ইন্টেনশন থাকে। তো আচরণবিধির বাইরে যদি হয়ে থাকে, ইট ইজ নট ফেয়ার। এটা কাজটা ভালো করেনি। পরে আমি এটাও শুনলাম সে নাকি আবার ক্ষমাও চেয়েছে। হ্যাঁ, তা এনিওয়ে তিনি আরেকটা ভিডিও হ্যাঁ, এটা মানে মানুষকে প্রলোভন দেখাইয়া ভোটটা না চাওয়াই উচিত। বরং প্রত্যেকটা দলই ম্যানিফেস্টো দিছে। আমি যেমন অনেক টকশোতে বলছি, দল তার ইশতেহার দিছে, এই দলের কাজ হবে এখন শুধুমাত্র ইশতেহারটা কিভাবে বাস্তবায়ন করবে, এটা হতে পারে একমাত্র ইয়ে। আরেকটা কথা এখানে আমি বলতে চাই, এই যে নারী ভোট, তরুণ ভোট, এই কথাটাগুলো যেগুলো আসছে আমার কাছে, আমি বিরতির পরে আসি। আচ্ছা, প্রশ্ন জড়িয়ে দিতে চাই, সেটা হচ্ছে এই কয়েকদিনের নির্বাচনী প্রচারণায় আমরা দেখেছি বিএনপি, দুঃখিত, জামায়াতের কিছু লোক নারী বিদ্বেষী বক্তব্য দিয়েছেন। যদিও বলি জামায়াতের এক্স হ্যান্ডেল যদি পোস্ট দেওয়া হয়েছে নারী বিদ্বেষী একটি পোস্ট, এবং যদিও তিনি বলেছেন এটি হ্যাক হয়েছে। এই নারী বিদ্বেষী বক্তব্যের কারণে নির্বাচনে কি প্রভাব পড়তে পারে জামায়াতের বিপক্ষে? আমার কাছে ব্যক্তিগতভাবে যদি আপনি বলেন, ধরেন জামাত সম্পর্কে আমাদের ধারণাটা, আমরা অনেক আগে শুনছি জামাত শিবির, এরা রক কাটে, এইটা করে সেইটা করে, আমরা কিন্তু এইটা শুনতে শুনতে এই পর্যন্ত আসছি। আবার জামাত স্বাধীনতা বিরোধী শক্তি, এটাও শুনতে শুনতে আসছি। কোনোটা নিয়ে আমার ডিবেট নাই, কিন্তু আমি তো এটা ধারণ করে আসছি। কিন্তু আপনি আজকে যদি আমরা ইয়ের দিকে তাকাই, বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচনগুলো হইল, সেখানে তো আমার মেয়ে পড়ে, ওনার মেয়ে পড়ে, XYZ মেয়েরা পড়ে। তো তারা তো দে আর ভেরি কনসাস। তারা তো আজকে তারা এআইয়ের যুগে, ডিজিটাল যুগে তারা বসবাস করেন, তাদের চোখ কান সবই খোলা। তা সত্ত্বেও যখন এই যে ইউনিভার্সিটির ইয়েগুলো তো তারা বিজয় লাভ করলো, প্লাস ছাত্রী হলগুলোয় শিবির পাশ করলো, তো এগুলো দিয়ে আমার কাছে যেটা মনে হয় যে তারা যেটা খুব বেশি আমলে নিচ্ছে, এইটা আমার কাছে মনে হয় না, 1 নম্বর। আর 2 নম্বর হলো এই যে এক্স হ্যান্ডেল কি হ্যাক হয়েছে বললো, তো সেখানে অনেক কথা আছে। জামাতের পক্ষ থেকে বলেছে হ্যাক হয়েছে, কিন্তু হ্যাক ছাড়া কি হয়েছে, একটা বার্তা বেরিয়ে গেছে। সেই বার্তাটা কি? নারী বিদ্বেষী বার্তা। এখন আমি এখানে জামাতের পক্ষপাতিত্ব করি, কিন্তু একটা সেন্সেবল লোক কি এই কথাটা বলবে এই টাইমে? 2-4 দিন পরে নির্বাচন, তার কি বলা উচিত? আমি জানি না ঠিক। আর পাশাপাশি আরেকটা জায়গায় যদি আমরা আসি, যে বাট আমার আসার জায়গাটা হচ্ছে যে সেরকম কিছু হবে না যে একটা বা দুটো কেন্দ্রের সমস্যার কারণে গোটা আসনের নির্বাচনটা বাতিল হয়ে যাবে, ইসি সেই লেভেলে কোনো অটোক্রেসি অ্যাপ্লাই করবে। আমার কাছে মনে হচ্ছে না পরিস্থিতিটা এমন। আরেকটা বিষয় হচ্ছে যে ইসির দিক থেকে আমি ব্যক্তিগতভাবে যেটা দেখেছি, সেটা হচ্ছে পার্টিকুলার কোনো অ্যাসেশনের অ্যাগেনস্টে হয়তো তারা কিছু বলেনি, এটা ঠিক আছে, কিন্তু নিরাপদ এবং শান্তিপূর্ণ একটা নির্বাচনের বিষয়ে তারা বারবারই কিন্তু আশ্বস্ত করবার চেষ্টা করেছে, এবং সেক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ভূমিকা, সেটাও মোটামুটিভাবে ইতিবাচক। এখন সুনির্দিষ্টভাবে প্রকৃত ভোটের দিন কি হবে সেটা কিন্তু আসলে দেখবার বিষয়। আমরা অনেক সময় অনেকভাবে আশ্বস্ত থাকি, কিন্তু বাস্তবে গিয়ে দেখা যায় যে আমাদের আশ্বস্ত থাকবার যে জায়গাটা আমরা কল্পনা করেছি সেটা কিছুই ঘটেনি। আবার কখনো কখনো দেখা যায় যে আমরা অনেক কিছু কল্পনা করে ফেলেছি যে এমন হবে তেমন হবে, খুব ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটবে, আসলে ঘটেনি, কিন্তু সুন্দরভাবে সব কিছু সমাপ্তি ঘটেছে, যেটা আমরা এই নির্বাচনের ক্ষেত্রে আমরা আশা করি। সুতরাং আপনার প্রশ্নের প্রথম অংশটা আমি যেভাবে সম্পন্ন করব এখন,
উত্তরের দিক থেকে, সেটি হচ্ছে যে আমি এখনো খুব আশাবাদী যে চমৎকার একটা আনন্দঘন পরিবেশে নির্বাচনটা অনুষ্ঠিত হবে এবং নির্বাচনের ফলাফলে জনগণের যে রায়টা সেটা প্রতিফলিত হবে। কারণ আমি বারবারই কিন্তু 2008-এ ফিরে যেতে চাই, এই জন্যে সেখানে রায়টা কিন্তু প্রতিফলিত হয়নি। তো সেটা হয়তো আরও বিস্তারিত পরিষদে আমরা অনেকবার আলোচনা করেছি, ভবিষ্যতে আরও আলোচনাটা আসবে। এখন বিষয়টা হচ্ছে নারী ভোটারদের বিষয়। আজকে যেহেতু নারী এবং আমরা- তরুণ নারী এবং তরুণদের যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা যেহেতু নির্বাচনের একেবারে কাছাকাছি আছি, ভোটাভুটির কাছাকাছি আছি, এমন কোনো কিছু আমাদের মন্তব্য করা ঠিক হবে না যে জায়গাটা হয়তো নির্বাচনী আচরণ বিধি আছে সেই বিধিকে লঙ্ঘন করে, কিংবা আমি এখানে একটা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করি, অন্য কোনো রাজনৈতিক দল সেটাকে নেতিবাচক হিসেবে দেখে। বাট ওভারঅল আমি যেটা বলবো যে তরুণ এবং নারীদের জন্য অন্তত এই নির্বাচনে, আমরা বিগত বেশ কয়েকটা নির্বাচন যেভাবে দেখেছি, এটা রাত এবং দিনের একটা পার্থক্য, আকাশ এবং পাতালের একটা পার্থক্য তৈরি হয়েছে। এখানটাতে একটা নারীর ক্ষমতায়ন আমরা কোনো না কোনোভাবে দেখতে তো পাচ্ছি, সব দিক থেকে রাস্তাঘাটে দেখতে পাচ্ছি, তাদের প্রচার প্রচারণা দেখতে পাচ্ছি, তারা যেভাবে সেমিনারে কথা বলেছেন, বিভিন্ন জায়গাতে তাদের মতামত ব্যক্ত করেছেন, প্রত্যেকটাকে মিলিয়ে নারীদের যে অবস্থানের পরিবর্তন ঘটেছে এটা কিন্তু পরিষ্কার। সেই জায়গাতে নারী এবং তরুণরা নিরাপদে ভোট দিতে পারবে কিনা, আমাদের আজকের দিনের চিন্তা ভাবনাটা হচ্ছে এটা। ভোট তারা যাকেই দিক সেটা তো তাদের ইচ্ছে, তারা ভোট দেবে বিএনপিকে, জামায়াতকে, যে কোনো দলকে, তাদের ভালো লাগে যে দলকে, যে প্রার্থীকে, তারা তাকে ভোট দিবে। কিন্তু আমাদের আজকের দিনের মনের ভেতরে যে দোয়াটা থাকা দরকার সেটা হচ্ছে যেন নিরাপদে তারা ভোটটা দিতে পারে। আমরা তো আলোচনা শুরুতেই যেটুকু আশঙ্কা, যেটুকু ঝুঁকি, সেটা নিয়ে আমরা কথা বলেছি। আশঙ্কা এবং ঝুঁকিকে উড়িয়ে দেবার তো কোনো সুযোগ নেই। কোনো কোনো পরিস্থিতি, কোনো কোনো আচরণ অনেকের তো মনে হয় যে তারা হয়তো চাচ্ছে না যে ভালো একটা নির্বাচন হোক। সুতরাং সেই জায়গাটা আমরা যেন মিলেমিশে মোকাবিলা করতে পারি, আমি মনে করি যে আজকে আমাদের সেই আকাঙ্ক্ষাটা থাকা দরকার, এবং সেই লক্ষ্যে আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দল, প্রশাসন, সরকার, পুলিশ, সেনাবাহিনী সবাই কাজ করবে। আমার ইচ্ছেটা হচ্ছে সেই জায়গায়। সেই যে ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। জনাব আবিনা রাজ্জাকি, একটা ভিডিও ভাইরাল দেখলাম, সেটা হচ্ছে তিনিও আইনজীবী, ব্যারিস্টার শাহরিয়ার একজন পান সিগারেট বিক্রেতাকে টাকা দিচ্ছেন, সেই সাথে কিছু একটা শ্রেণী ধারণা করতেছে জামাত আসলে পরে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীর ঘুষ খাওয়া বন্ধ হয়ে যাবে, তাদের দুর্নীতি বন্ধ হয়ে যাবে, তারা ক্ষমতা আসলে পরে বিদেশে টাকা পাচার আর হবে না, তারপরে তারা ক্ষমতায় আসলে পরে দুর্নীতি হবে না। মানে এই যে বিষয়গুলা, এতে ভিকটিম হয়ে যায়। কিন্তু যদি আপনি ভালো করে হিসাব করেন, পত্রিকা বা মিডিয়ায় যে নানান ধরনের পট পরিবর্তন করে, সকালে এক পদের কথা, বিকালে এক পদের কথা, এইগুলা বলবে না, মিস ইনফরমেশন দিবে না, এটা ধারণা। এই ধারণাগুলো যদি হয় তাহলে তো এটা চিন্তার বিষয়। প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী এটা নিয়ে চিন্তিত, মিডিয়ার লোক চিন্তিত, তারপর ব্যাংক তসরুপ করে যে ব্যবসায়ীরা, তারাও ভাবে যে আমরা যেভাবে রাত্রে দিন করে টাকা নেই সেটা পারবো না, কিন্তু তারাও দেখা যায় চিন্তিত। কিন্তু ইনফ্যাক্ট এটাকে যদি প্রকাশ করে তারা, এই চিন্তা, তাদের এই চিন্তাটা যদি বাইরে চলে আসে, তাহলে কিন্তু মানুষ সব তাদের দিকে ঝুঁকে যাবে। এটাকে আড়াল করার জন্য একটা হাতিয়ার হলো তারা নারী বিদ্বেষী। যদি তারা নারী বিদ্বেষী হবে, এতদিন তাদের অস্তিত্ব কেন থাকলো? সেই 53 বছর, 54-55 বছর যাবৎ তারা আছে, আমরা সবাই তাদেরকে নারী বিদ্বেষী বলি, কেন তাদের অস্তিত্ব এখন থাকলো? তা আমার কাছে মনে হয় এটা ওই যে শ্রেণীটার কথা বললাম, সেই শ্রেণীরা এইটাকে আড়াল করে রেখে এটাকে খুব হাইলাইট করতেছে। কিন্তু হাইলাইট যে করতেছে, আমার তো নির্বাচনী রেজাল্টগুলায় সেটা মনে হয় না। সুতরাং আমার কাছে মনে হয় এই যুগে ইউ আর ভেরি কন্ট্রাস্ট। ভাই লন্ডনে লেখাপড়া করছে, আমেরিকায়, আমরা আমেরিকায় দেখি, আমেরিকায় কিন্তু বোরকা পরা লোক চলে। আবার আমেরিকা একটা জিমের মধ্যে দেখা গেল একটা মেয়ের, তার পোশাক কীরকম আছে, 70% তার শরীর কাপড় নাই, বাট কেউ কারোর দিকে তাকাচ্ছে না, যে যার কাজ করে চলে আসছে। তো আমরা দেশটাকে সে জায়গায় নিতে চাই। এখন সে জায়গায় যেতে পারবে কিনা জামাত, সেটা আমি জানি না। কিন্তু কথা হলো যে যেই অভিযোগগুলা, আমার কাছে মনে হয় ওইগুলাকে আড়াল করার জন্য এটা তাদের মেইন ফোকাস। এটা মেইনলি রাজনীতিবিদদের দোষ দিব না, আমি অন্য রাজনীতিবিদদের দোষ দিব না, বাট বাংলাদেশের রাজনীতিটাকে নিয়ন্ত্রণ যারা করে, আমি সবসময় বলি, একটা হলো আমলা, তারপর হলো মিডিয়া, তারপর হলো বিজনেস অলিগার্ক, যারা ব্যাংকটাকে লুটে নেয়। এই তিনটা সেক্টরের উপরে কিন্তু রাজনীতিবিদের, ওতপ্রোতভাবে রাজনীতিবিদের সাথে তার সম্পৃক্ত হয়ে যায়। আপনি ভালো করে লক্ষ্য করে দেখবেন, যেই ব্যবসায়ীগুলো শেখ হাসিনার সময় বলছিল আমরা দরকার 3 মাস ব্যবসা বন্ধ করে রাখবো, তা আপনার সাথে আছি, সেই তারাই কিন্তু আবার তারেক রহমান সাহেবের পাশে গেছে। দিস ইজ বিজনেস কমিউনিটি। তো সুতরাং আপনি ওইভাবে যদি চিন্তা করেন, বোঝা মুশকিল, বলা মুশকিল। জি, ধন্যবাদ। আমি একটু ব্যারিস্টার আবু সালেহ মোহাম্মদ সাইম, একই অভিযোগ বিএনপির বিরুদ্ধেও আছে। দেশের বিভিন্ন জায়গায় জামায়াত ইসলামের নারীদের উপর হামলা, গতকালকে আবার দেখা গেল বাউফলে এক গর্ভবতী নারীর উপরে লাথি মারার একটা ঘটনা ঘটেছে বিএনপি নেতাকর্মীদের। এই সব ঘটনাগুলো, নারীদের উপরে হামলার ঘটনাগুলো আগামী নির্বাচনে, কাল বাদে পরশু যে নির্বাচনে বিএনপির বিপক্ষে কোনো প্রভাব পড়বে কিনা?
নারীদের অধিকার এবং রাজনীতিতে নারী বান্ধব পরিবেশ এটা কিন্তু বৈশ্বিক একটা বিতর্কের বিষয় এবং অবশ্যই যেহেতু বৈশ্বিক বিতর্কের বিষয় সেখানে উন্নত যে গণতন্ত্রগুলো আছে সেখানে যেমনটা এটা নিয়ে আলোচনা হচ্ছে সেভাবে আরো অনেক বেশি আলোচনা হবে বাংলাদেশে, এটাই কিন্তু খুব স্বাভাবিক। আপনি দেখবেন যে আমেরিকা আজ পর্যন্ত একজন নারী প্রেসিডেন্ট পায়নি। আমরা হিলারি ক্লিন্টনকে আশা করেছিলাম যে তিনি প্রেসিডেন্ট হবেন, কিন্তু পরিবেশটা এমন হয়ে গেছে যে তিনি প্রেসিডেন্ট হতে পারেননি। ইউকে পার্লামেন্টে নারী সাংসদ যারা আছেন তারা সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন ব্যাপকভাবে, এটা কিন্তু গবেষণায় উঠে এসছে। সুতরাং সেখানে যে নারী বান্ধব পরিবেশ আছে রাজনীতিতে বিষয়টা তা না। তো বাংলাদেশে থাকবে একেবারে ব্যাপকভাবে নিরাপদ এবং আপনার নিখুঁত, সেটা আমরা যে আশা করছি তা না, যদিও আমাদের বাংলাদেশের নারী প্রধানমন্ত্রী ছিলেন দীর্ঘদিন ধরে। তো এই জায়গাটা কিন্তু আলোকপাত করবার বিষয়। আজকে বল হচ্ছে ভোটারদের কোর্টে, সেই ভোটারদের অর্ধেকেরও বেশি হচ্ছে নারী। তো নারীরাই উপযুক্তভাবে বেছে নেবে যে কারা তাদের জন্য নিরাপদ, কারা তাদের অধিকারটাকে সংরক্ষণ করতে পারবে, কারা তাদের মর্যাদাকে নিশ্চিত করতে পারবে। এই জায়গাটা তো তাদের কাছে ক্লিয়ার। আমরা যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছি রাজনৈতিক দল হিসাবে, প্রত্যেকটা রাজনৈতিক দল, আমরা তো নারীর স্বাধীনতার পক্ষে কথা বলছি, নারীদের মর্যাদার কথা বলছি, তাদের কর্মসংস্থানের কথা বলছি, তারা যেন নিরাপদে চলাচল করতে পারে সেই বিষয়গুলো নিয়ে বলছি, এবং তাদের বিভিন্ন ধরনের স্বাধীনতার ইস্যু আসে, সেই জায়গাগুলো যেন অক্ষত থাকে, তারা যেন এনজয় করতে পারে আমাদের বাংলাদেশের পরিবেশটা, সেটা কিন্তু আমরা সবাই আলোচনা করছি। এখন নারীরা বেছে নেবে কোন দল তাদের মর্যাদাটাকে সত্যিকার অর্থে অক্ষুণ্ণ রাখতে চায় এবং কারা রাখতে চায় না, সেটা কিন্তু খুব ক্লিয়ার। আপনি যখন বক্তব্য দিচ্ছেন তখন নারীর প্রতি আপনার কতটুকু সম্মান আছে সেটা কিন্তু ফুটে ওঠে আপনার প্রত্যেকটা বক্তব্যে, আপনার কর্মকাণ্ডে। এখন কিছু ঘটনা যেখানে ঘটে, আপনি দু একটা বিচ্ছিন্ন ঘটনার কথাও বলেছেন। আমরা ডিনায়াল পদ্ধতিতে না গিয়ে যদি বিষয়টাকে এভাবে দেখি যে ঠিক আছে একটা ঘটনা ঘটছে, নারীর প্রতি অসম্মান, অমর্যাদা কিংবা সহিংসতা, এবং নারীর প্রতি যে সহিংসতা এটা নিয়ে আমি ইন্টারন্যাশনালি কাজও করেছি অনেক। তো আমরা জানি যে বাংলাদেশে কী ধরনের সহিংসতাটা হয়, উন্নত বিশ্বে কী ধরনের সহিংসতা হয়, আমাদের মেয়েরা কীভাবে সামাজিকভাবে, ধর্মীয়ভাবে, পারিবারিকভাবে তারা বিভিন্ন ধরনের বঞ্চনার শিকার হন, সেই জায়গাটা কিন্তু আমরা জানি। এখন বিষয়টা হচ্ছে যে এগুলোকে অ্যাড্রেস করতে হবে। যেই জায়গাটাতে কোনো একজন অপরাধী একটা নারীকে অসম্মান করেছে, তাকে কোনো ধরনের আঘাত করেছে, এটা তো ফৌজদারি অপরাধ, এবং নারীদের সুরক্ষার জন্য বিভিন্ন ধরনের আইন আছে, আমাদের বাংলাদেশেও আছে, নারী ও শিশু নির্যাতন আইনও এদেশে আছে, তাই না? সুতরাং এগুলোর প্রয়োগটা যেন সঠিকভাবে হয়, সেই মাইন্ডসেটটা রাজনৈতিক দলগুলোর ভেতরে থাকা দরকার। আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে একেবারে জেনারেলিও আমি বলবো যে আমাদের নারীদের বেছে নেওয়া উচিত এমন দলকে, এমন প্রার্থীদেরকে যারা সত্যিকার অর্থে নারীদেরকে শ্রদ্ধার চোখে দেখে। নারীদেরকে যদি আমরা অশ্রদ্ধার চোখে দেখি, এবং বিভিন্ন বিতর্কগুলো সাম্প্রতিক সময়ে যে তৈরি হয়েছে নারীদেরকে কেন্দ্র করে, যে কোনো কোনো রাজনৈতিক দলের বিষয়ে বক্তব্য আসছে যে তারা নারীদেরকে অসম্মান করছে, তারা নারীদের যে প্রকৃত অধিকারটা সেটা বাস্তবায়নের পক্ষে না। তাহলে আমি মনে করি যে এখন সচেতনতাটা বেড়েছে নারীদেরকেই বিশ্লেষণটা করতে হবে, তাদেরকেই ভালো করে বুঝতে হবে যে একজন নারীকে শুধুমাত্র নারী হিসেবে দেখার সুযোগ নেই, নারীকে আপনি মানুষ হিসেবে সমানভাবে দেখতে হবে পুরুষের সাথে। সেই জায়গায় একজন নারী রাষ্ট্রে কোথায় অংশগ্রহণ করবে, রাজনীতির কোন অংশে অংশগ্রহণ করবে, এটা হওয়া উচিত তার যে যোগ্যতা এবং উপযুক্ততা অনুযায়ী। দেখেন আমি বলেছি যোগ্যতা এবং উপযুক্ততা, সুতরাং নারী কোথায় বসতে পারবে, নারী কোথায় নেতৃত্ব দিতে পারবে, সেটা নারীর যোগ্যতা এবং উপযুক্ততা অনুযায়ী নির্ধারিত হওয়া উচিত। এটা আমার বেঁধে দেওয়া কোনো ধরনের শৃঙ্খলার ভেতরে হতে পারবে না, আমার বেঁধে দেওয়া কোনো শিকলের মধ্য দিয়ে হতে পারবে না। এই বিষয়টা নারীরা বুঝে তারাই ভোট প্রয়োগের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত করবে। আমি তখনই আশা করব যে যেই অপরাধগুলো সংঘটিত হচ্ছে নারীদেরকে ঘিরে, যারাই করুক, আমি দেখব যে কোনো একজন ব্যক্তি করছে কিংবা গোষ্ঠী করছে, তাদেরকে আপনি রাজনীতির সাথে সম্পৃক্ত না করে অপরাধী হিসেবে দেখে এই সমস্যাটা সমাধান করেছে। ধন্যবাদ। আবহানা রাজ্জাকি, বিএনপি চেয়ারম্যান একটি ঘোষণা দেয় সবার আগে বাংলাদেশ, একইভাবে ডাক্তার শফিকুর রহমান তিনিও বলেন সবাইকে নিয়ে চলুন বাংলাদেশ গড়ি, নতুন বাংলাদেশ গড়ি বা বাংলাদেশ গড়ি। কিন্তু এই নির্বাচনে আওয়ামী লীগের একটি অংশ নির্বাচনে যেতে পারছে না। তাহলে সবার আগে বাংলাদেশ, সবাই মিলে বাংলাদেশ গড়ব, এই স্লোগানগুলো কতটা সামনের দিকে এগিয়ে নিতে পারবে বাংলাদেশকে? না দেখেন, সবার আগে বাংলাদেশ, এটা তো খুব স্বাভাবিক কথা, বলা উচিত। আপনি দেশ চালাবেন বা দেশের প্রধানমন্ত্রী হবেন, হওয়ার পর আপনি সবার আগে তো বাংলাদেশটাকে আপনাকে দেখতে হবে, এটা তো স্বাভাবিক। তো এখন আপনি বলতেছেন যে আওয়ামী লীগের যে অংশ, মানে তাদেরকে বাদ দিয়ে আমরা বাংলাদেশ দেখতে পারি কিনা, আপনার বিষয়টা হলো সেইখানে। আপনি এখানে আপনি যদি বলেন অ্যাট এ গ্ল্যান্স, যদি এমনি বলি তাইলে ওকে বাদ দিয়ে দেখা যায় না। কিন্তু আপনি যদি তার কর্মকাণ্ডগুলা, 16 বছরের কর্মকাণ্ডগুলা দেখেন, যার পরিপ্রেক্ষিতে একটা
একটা 24-এর গণ অভ্যুত্থান হলো, ধরেন 24-এর গণ অভ্যুত্থানের কারণে কিন্তু আজকে আমরা এই 2026-এর ফেব্রুয়ারিতে নির্বাচন পেয়েছি। তা না হলে কিন্তু আমার 29 সালে নির্বাচন হইতো। আমি একদম একটা জেনুইনলি বলছি। 2 নম্বর, যেই আচরণ আমরা দেখেছি এই বিএনপির প্রতি, মানে সরকারের, মানে হাসিনার, বেগম খালেদা জিয়ার প্রতি, আপনি তাকে যে নির্মমভাবে আপনার ময়নালসন রোড থেকে বের করে দিচ্ছে, তারপরে আপনি জিয়াউর রহমান সাহেবের খেতাব নেয়ার জন্য তার যে আচরণ, ওই রকমভাবে যদি সে থেকে যেত আজকে 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 আমার কাছে মনে হয় না, আমি যাকে অনেক সম্মান করি, অনেক শ্রদ্ধা করি, সেই বেগম খালেদার দাফনটা এখানে হইতো না। এই দাফন হয়তো আমাকে ফেনীতে নিয়ে যাইতে হইতো, কোনো সন্দেহ নাই। এটা এর চেয়ে তো দুঃখজনক আর কিছু হইতে পারতো না। এবং যাইয়ে দেখতে চাপা মাটি দিত, ওই যে এরকম, মানে এরকম ভিন্ডিকটিভ উনি ছিলেন। আমি বুঝি না ঠিক, মানে মানুষ তো ভিন্ডিকটিভ কতখানি হইতে পারে। তো সেই জায়গাটার থেকে যদি আপনি বিবেচনায় নেন, তাইলে তার দলটাকে নিষিদ্ধ করা উচিত ছিল। এবং এই গ্রাউন্ড কিন্তু এনাফ। ওই সময়ের যে 1400 হত্যা, 50,000 আহত, আয়নাঘর, বিডিআর হত্যা, শাপলা চত্বরে হত্যা, তারপরে বিএনপির উপর নির্যাতন, জামাতের উপরে নির্যাতন, সাধারণ লোকের উপরে, সব যদি একত্র করেন তাহলে খুব জাস্টিফাইড হইতো তার এই দলটাকে নিষিদ্ধ করা। এবং ওই মুহূর্তে নিষিদ্ধ করলে পৃথিবীর কোনো কর্নার থেকে ওই মুহূর্তে কোনো কথা আসতো না। কিন্তু তখন কিন্তু আমরা বন্ধ করতে পারি নাই। হয়তো রাজনীতিবিদরা, এই যে যেমন ভাইয়েরা বিএনপি রাজনৈতিক দল, তাদের আবার একটা শঙ্কা ছিল, আজকে যদি আওয়ামী লীগরা নিষিদ্ধ করে দেয়, কালকে আবার আমাদের দিবে না, তার কি গ্যারান্টি আছে? সেই আলোকে হতে পারে যে ঠিক আছে, দল নিষিদ্ধ করার পক্ষে আমরা না, ভালো কথা, দল নিষিদ্ধ। তখন কি করছে সরকার? একটা মধ্যবর্তী জায়গায় গেছে, কি দল নিষিদ্ধ করতে পারতেছে না, আবার রাজনীতিতে রাখে, ঠিক আছে, মানে তাদের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। এবং এই কার্যক্রম নিষিদ্ধ এই মুহূর্তে জাস্টিফাইড। এখন আপনি যদি আমাদের বলেন যে রাজনৈতিক দল হিসাবে 25% ভোট তাদের বা 30% ভোট, তাদেরকে দল নিষিদ্ধ করলাম না, তাহলে দল নিষিদ্ধ না হইলে কার্যক্রম স্থগিত কেন থাকবে, তাদেরকে ইনক্লুসিভ নির্বাচন করা যাইতো, এটা বলা যেতে পারে। কিন্তু ব্যক্তিগতভাবে আমি তো মনে করি যে কোনোভাবেই তাদেরকে এই সুযোগটা দেওয়া উচিত না। বাট সেই হিসাবে সবার সেফটির জন্য এই কথাটাই আজকে আসতো না যদি সেদিন দলটাকে নিষিদ্ধ করা হইতো। জামাতকেও তো নিষিদ্ধ করা হয়েছিল, আবার সময়ের ব্যবধানে নিতে পারলে নিত, তাহলে কিন্তু এই কথাগুলো আসতো না। এখন অলরেডি কিন্তু আবার আমি আব্দুল মোমেনে ফিরে যাই, উনি বহির্বিশ্বে গিয়ে বলতেছে আমরা কিন্তু এখানে বসে নাই, আমরা নানান কূটনীতির সাথে, আপনি জানেন, যোগাযোগ করতেছি, আমরা বিদেশিদের সাথে যোগাযোগ করতেছি, আমাদেরকে বাদ দিয়ে ইনক্লুসিভ নির্বাচন হবে না, এটা এই চলমান অব্যাহত রাখছে। তো আমি সেই দিক থেকে এই প্রশ্নটা আনলেন, আমি কিন্তু অনেকটা সন্দিহান। কারণ প্রশাসন যখন তাদের রয়ে গেছে, 8 মাস পরে সে বেরিয়ে যেতে পারে। তো কালকে নির্বাচনের পর যেই দুই দলের উপরে এত নির্যাতন তারা করছে, সেই জামাত বলেন আর বিএনপি বলেন, আবার তারা যদি কালকে ক্ষমতায় আসে, ক্ষমতা আসার পর এই প্রশাসন নিয়ে কতখানি সহ অবস্থান করতে পারবে তাদেরকে বাদ দিয়া, এটা আমার কাছে একটা চিন্তার বিষয়। আমি জানি না, ফলাফল বলে দিবে কি হচ্ছে না। ধন্যবাদ আবু সালেহ মোহাম্মদ সাইম। আপনাকেও একই প্রশ্ন, যে সবার আগে বাংলাদেশ, বিএনপি চেয়ারম্যান তিনি বলেছেন, আর ডাক্তার শফিকুর রহমান তিনি বলেছেন যে সবাইকে নিয়ে বাংলাদেশ গড়ি, তাদের মূল স্লোগান এই দুইটাই। এই একই প্রশ্ন যে আসলে আওয়ামী লীগ ছাড়া সবাইকে নিয়ে বাংলাদেশ গড়ার এই কথাটা কতটা যুক্তিযুক্ত? প্রত্যেকটা আইন এবং বিধির একটা এক্সক্লুশন ক্লজ থাকে। অর্থাৎ আপনি যেটা বলছেন, আপনি একটা নিয়ম আরোপ করছেন, সেই জায়গাতে কিছুটা এক্সেপশন থাকে। সবার আগে বাংলাদেশ, সেখানে অপরাধীরা কিন্তু এর ভেতরে না। তো গত 17 বছর যাবত আওয়ামী লীগ যা করেছে, ফ্যাসিজমের আন্ডারে থেকেই বাংলাদেশ যেভাবে নির্যাতিত হয়েছে, সেই জায়গাটাতে আজকের এই পরিবেশে অপরাধীরা যে অংশগ্রহণ করতে পারবে না, এটা খুবই স্বাভাবিকভাবেই মেনে নিতে হবে এবং এটাই সঙ্গত। এখন প্রশ্নটা হচ্ছে যে এই রাজনৈতিক দলটার অ্যাক্টিভিটি নিষিদ্ধ করা হয়েছে, রাজনৈতিক দলটাকে নিষিদ্ধ করা হয়নি। এক্ষেত্রে রাজ্জাকি ভাই যেটা বলেছেন, তার একটা আকাঙ্ক্ষার কথা তিনি ব্যক্ত করেছেন এবং সেটা হলে কি হতো সেটা উনি সুন্দর করে বলেছেন। আর আমরা যেটা চেয়েছি, আমরা বলেছি যে নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা এটা ঠিক হবে না। যদি করতেই হয় তাহলে জুডিশিয়াল প্রসেসে যেতে হবে। তাহলে এখন অন্তর্বর্তীকালীন সরকার গত 1.5 বছরে চাইলে এই জুডিশিয়াল প্রসেসটা শুরু করতে পারতো, কেন করেনি সেটা তাদের উত্তর দেওয়ার বিষয়, সেটা আমরা এই নিয়ে কথা বলে লাভ নেই। কিন্তু ইনক্লুসিভ যে এনভায়রনমেন্টটা আমরা তৈরি করতে চাচ্ছি রাজনীতিতে, দেশে, আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি 31 দফা ঘোষণা করেছেন, সেখানে কিন্তু একটা হারমোনিয়াস নেশন গড়বার জন্য আমরা রেইনবো নেশনের কথা বলেছি। এটা সত্যিকার অর্থে আমরা বলেছি। ফ্যাসিবাদের বাইরে যারা থাকবে, যারা আপনার অপরাধমূলক কর্মকাণ্ড করবে না, যারা গণতন্ত্রে বিশ্বাস করবে, আইনের শাসনে বিশ্বাস করবে এবং রেজিমের সময়
যারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে বাংলাদেশে একটা সত্যিকার অর্থে ইনসাফ ভিত্তিক পরিবেশ কায়েম করবার জন্য, তাদের সবাইকে মিলে। এখন সবাই যে অপরাধী কোনো দলের তাও কিন্তু না। আপনি যদি মনে করেন যে ঠিক আছে বাংলাদেশে একটা বিতাড়িত রাজনৈতিক দল, তাদের সবাই যে ফৌজদারি অপরাধে অভিযুক্ত হবার মতো বিষয়টা কিন্তু তা না। তাহলে সেক্ষেত্রে তারা কিভাবে অ্যাকোমোডেটেড হবে, সেই জায়গাটা কিন্তু একটা আলোচনার বিষয়, এবং তাদেরও কিন্তু মাইন্ডসেটের বিষয়। তারা কিভাবে অ্যাকোমোডেটেড হবে, তারা কি তাদের সেই চিন্তাভাবনাগুলো যেগুলো দুষ্ট চিন্তাভাবনা ছিল, যেগুলো ফ্যাসিবাদী চিন্তাভাবনা ছিল, সেগুলোতে থেকে তারা সরে আসবে কিনা, তারা কি গণতন্ত্রের ভেতরে নিজেদেরকে আপনার বিন্যাস করবার জন্য নতুনভাবে চিন্তা ভাবনা করবে কিনা। তাহলে আমার কাছে মনে হয় না যে বিষয়টা খুব কঠিন হবে। আসলে আমাদের যেই চিন্তার বিষয়টা যে আজকে নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করবার জন্য কেউ কেউ এই ধরনের কথা বলছে কিনা, আমি বলবো যে এটার কোনো সুযোগ নেই। এখন এই দেশে আপনার প্রত্যেকটা রাজনৈতিক দল, যারা ফ্যাসিবাদী ছিল তারা বাদে, নির্বাচনে অংশগ্রহণ করছে, ছোট বড় স্বতন্ত্ররা নির্বাচনে অংশগ্রহণ করছে। কাউকে কিন্তু কোনো ধরনের প্রভাব বিস্তার করা হচ্ছে না, কোনো বাধা দেওয়া হচ্ছে না। ফ্যাসিবাদের দোষর হিসেবে জাতীয় পার্টিও করছে। আপনি তো নিজেই বলে দিলেন বসে তারাও বলা নির্বাচনটা বলা করছে, আপনি নিজেই বলে দিলেন। আমি হয়তো নামটা উচ্চারণ করতে গিয়ে একটু সময় নিচ্ছিলাম বা উচ্চারণটা করতে চাইছিলাম না বিভিন্ন কারণে।